আচ্ছা, কালকে লাস্ট আমরা শেষ করলাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ঠিক আছে? যেটা ওয়ার্কারদের যদি অ্যাক্সিডেন্ট হয় তার জন্য আমাদের কিছু কম্পেনসেশন দিতে হয়। ঠিক আছে? ওয়ার্কাররা যদি ক্লেম করে তখনই আমাদের কম্পেনসেশন দিতে হবে। ওয়ার্কাররা ক্লেম না করলে কম্পেনসেশন দিতে হবে না। আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। লিখতে পারো আমার সঙ্গে, সঙ্গে। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। ঠিক আছে? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এবার পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা কোনো না কোনো জায়গায় তো টাকা ইনভেস্ট করতে পারে। ঠিক আছে? পার্টনাররা কোনো না কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারে। তো ইনভেস্ট করলে ধরো আজকে আমি কোনো জায়গায় ১০ লাখ টাকা ইনভেস্ট করলাম। তো ইনভেস্ট করলে জানো তো কোনো জায়গায় যদি টাকা ইনভেস্ট করি তোমার টাকা আপ অ্যান্ড ডাউন হতে পারে। আমি যে ইনভেস্ট করলাম ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে যেতে পারে আবার কমেও যেতে পারে, জানো তো এটা? আজকে ধরো তুমি আজ একটা কোনো কোম্পানিতে টাকা শেয়ার মার্কেটে টাকা লাগালে, ইনভেস্ট করলে। তাহলে আজকে যে টাকাটা লাগালে তোমার যদি মার্কেট যদি খারাপ হয়, ঠিক আছে? তখন তো তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু তো কমে যেতে পারে। কি বলো? হ্যাঁ কি না? কি বলো? তুমি কি বলো? এই যে এখন বর্তমান যে অবস্থা চলছে, এখন যে বাজার অবস্থা চলছে, যে ইউএসএ তে যে এত রকমের সমস্ত রকম বিভিন্ন যে প্রবলেম হচ্ছে, আ ঠিক আছে? তার জন্য আজ যদি আমি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রাখি, হুট করে ভ্যালু পড়ে যাচ্ছে। আমি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছি। দেখলাম আমি ২ দিন আগে যা ইনভেস্ট করেছিলাম, ইনভেস্টমেন্ট অনেকটা কমে গেছে। আবার কখনো মার্কেট ভালো হলে তোর ভ্যালু বেড়ে যাচ্ছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? ইনভেস্টমেন্ট ভ্যালু কখনো বাড়তেও পারে, আবার কমতেও পারে। বোঝা গেল? হ্যাঁ, তুমি এরকম বললো না স্যার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে ওটা ভ্যালু কমে না। ঠিক আছে তো? কিন্তু অন্য জায়গায় ধরো মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে, শেয়ার মার্কেটে টাকা লাগালে, ঠিক আছে? এরকম জায়গায় যদি টাকা ইনভেস্ট করো, তাহলে তোমার ভ্যালু আপ অ্যান্ড ডাউন হতে পারে, ভ্যালু বাড়তেও পারে, তোর ভ্যালু কমতেও পারে। ঠিক তো? এইজন্যই বলছি কতটা ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট মানে বুঝতে পারছো তো? ফ্লাকচুয়েট মানে হ্যালো? আপ অ্যান্ড ডাউন করা, আপ অ্যান্ড ডাউন করা। একদম ঠিক। আপ অ্যান্ড ডাউন করা। তুমি কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে, তো ইনভেস্ট করলে সেই টাকাটা আপ অ্যান্ড ডাউন হতে বাড়তেও পারে, আবার কমতেও পারে। বাড়লে তো ঠিক আছে। কিন্তু যদি কমে যায়, সেটা নিয়েই কোম্পানি মানে পার্টনাররা কি করে একটা ফান্ড তৈরি করে। ওই ফান্ড ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড তৈরি করবে কি জন্য? ধরো ইনভেস্টমেন্টের ভ্যালু যদি আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে? তার জন্য আপ অ্যান্ড ডাউন হতে পারে। ইনভেস্টমেন্ট ভ্যালু কমতে পারে। তার জন্য ওরা একটা ফান্ড ক্রিয়েট করে রাখে। এবার একটা অঙ্ক দেখলে না আরো ডিটেইলস এ বুঝবে। আর এটা আমরা অ্যাডমিশন পরের চ্যাপ্টার যখন পড়বো ওখানেও থাকবে এই কনসেপ্টটা। দেখো একবার পড়ো না। একবার কোশ্চেনটা পড়ো তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আর নাহলে তুমি এখানে দেখতে পারো একবার থিওরিটা লেখা আছে। একদম সিম্পল থিওরি। কিচ্ছু না। কোথায় গেল? এই যে জাস্ট কনসেপ্টটা পড়ো। ইনভেস্টমেন্ট বলছে ইনভেস্টমেন্ট আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ দ্য ফার্ম এট কল। মানে কোন ফার্ম, ঠিক আছে? যদি কোন পার্টনারশিপ ফার্ম যদি কোন জায়গায় টাকা ইনভেস্ট করে ও বইতে কোন ভ্যালু শো করে? কস্ট প্রাইস এ শো করে। However, its market value may or may not be equal to its book value. এর বুক ভ্যালু সমান হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। ধরো আমি কোন জায়গায় একটা ৳১,০০,০০০ ইনভেস্ট করলাম। তো আমি আমার বইতে ৳১,০০,০০০ লিখে রেখেছি। কিন্তু মার্কেটে ওই ৳১,০০,০০০ র ভ্যালু হয়ে গেছে ৳৯০,০০০। ঠিক আছে তো? তাই বলছে ইনভেস্টমেন্ট, তাহলে আমার ইনভেস্টমেন্ট এর ভ্যালু কত কমে গেল? 10,000 ডিক্রিজ হয়ে গেল, কমে গেল। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ ইস আ রিজার্ভ সেট অ্যাসাইড। আচ্ছা স্যার এই রিজার্ভটা কোথা থেকে তৈরি করবে? কেন পার্টনারশিপ ফার্ম জানে আমি যে কোথাও টাকা ইনভেস্ট করলে ভ্যালু কমতে পারে। তার জন্য কোম্পানি যাতে প্রবলেম না হয় বা ফার্মের যাতে প্রবলেম না হয়, ও প্রতি বছর যত টাকা কামাবে তার মধ্যে কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখবে। কোথায়? টাকা সরিয়ে কোথায় রাখবে? একটা ঘটের মধ্যে টাকাটা রাখবে। সেই ঘরটার নাম কি? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। স্যার এই ঘটের টাকা দিয়ে যেকোনো জায়গায় খরচা করতে হবে? না। এটা স্পেসিফিক পারপাস। এটা যদি ইনভেস্টমেন্ট এর ভ্যালু কমে তখন ইউজ করবে। এছাড়া কোন জায়গায় ইউজ করতে পারবে না। আশা করি বুঝতে পারলে? যেমন কালকে পড়েছিলাম কি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ওই ফান্ডে টাকাটা রাখলে কি হবে? ওয়ার্কাররা ক্লেম করলে ওদের দেবে। বুঝতে পারলে? ব্যাপারটা কিন্তু একই কিন্তু। ব্যাপারটা একই। ওখানে কি ছিল? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। মানে ওয়ার্কাররা যদি ক্লেম করে তখনই ওখান থেকে টাকা বের করে দিয়ে দেব। আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভটা কি? ইনভেস্টমেন্ট এর ভ্যালু যদি কমে তখনই ওই ফান্ড থেকে টাকাটা নেব। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তাই দেখো লিখেছে, এই যে লিখেছে ফ্লাকচুয়েশন রিজার্ভ ইজ আ রিজার্ভ সেট অ্যাসাইড আউট অফ প্রফিট টু মিট ফল ইন দ্য মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু যদি রিডিউস করে যায়, ওই যে ৯০ হয়ে গেল, ১০ কমে গেল, তখন এই রিজার্ভ থেকে টাকাটা নেবে। At the time of change in profit sharing ratio, the accounting of investment fluctuation reserve is as follows. তারপর এখানে কি লিখে এসেছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে একদমই যাব না। আমি ডাইরেক্ট অঙ্কে ঢুকবো, অঙ্ক দিয়ে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বোঝাবো। ঠিক আছে তো? দেখো
রাধা, গৌরী অ্যান্ড কবির শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 4:3:2। এরা ৩ জন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 4:3:2। রেশিওটা কি ছিল? স্যার ওল্ড রেশিও, মানে এটা পাস্ট। ওরা ডিসিশন নিল যে 1 এপ্রিল 2024 এ রেশিও চেঞ্জ করতে চায়, 2:3:4 করতে চায়। অ্যান্ড এক্সট্রাক্ট অফ দেয়ার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কি ছিল দেখো, ওরা এই দেখো রাধা, গৌরী, কবির ৩ বন্ধু মিলে ব্যবসা শুরু করেছিল। ওরা এক জায়গায় ইনভেস্ট করেছিল, 2 লাখ টাকা ইনভেস্ট করেছিল। কত টাকা? 2 লাখ টাকা। এটাই ওর কস্ট। বইতে 2 লাখ টাকা দেখিয়েছে। এবার ওরা জানতো যে না, আমি যে টাকাটা ইনভেস্ট করলাম, আমার ইনভেস্টমেন্ট তো কমতে পারে। মার্কেটের অবস্থা কি হবে কি করে বলবো? কমতে পারে তো। এইজন্য ওরা ভেবেছে ইনভেস্টমেন্ট ভ্যালু কমে যেতে পারে। তার জন্য তো আমাদের একটা ক্ষতি হতে পারে। তার জন্য ওরা একটা ইনভেস্টমেন্টের একটা ফান্ড তৈরি করেছে। স্যার এই ফান্ডটা কি হবে? যদি ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যায় তখন ওই ফান্ডের থেকে টাকা বের করবে। বোঝা গেল কি বললাম? এই রিজার্ভটা কি কাজ করে আমাদের? এই রিজার্ভটা আমাদের কি শেখায়? এই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ হচ্ছে এমন এক ধরনের রিজার্ভ, যেই রিজার্ভের টাকাটা প্রফিট থেকে সরিয়ে এই রিজার্ভে রাখা হয়। এই রিজার্ভের টাকা দিয়ে কোম্পানি কি করতে পারে? এটাকে বলে স্পেসিফিক রিজার্ভ। এই টাকা দিয়ে যদি ইনভেস্টমেন্ট ভ্যালু কমে যায় তখনই এই ফান্ড ইউজ করবে, আদারওয়াইজ এই ফান্ড ইউজ হবে না। বোঝা গেল? মাথায় থাকবে। এই ফান্ড কখন ইউজ হয়? দেখো ট্রিটমেন্ট কি বলেছে। আমি 18,000 টাকা সরি ভালো করে শুনবে, তুমি নিজেই অ্যানসার দিতে পারবে। তুমি নিজেই অ্যানসার দিতে পারবে। কালকের ক্লাসটা যদি কেউ করে ফেলে, তুমি যদি কালকে ক্লাসটা যদি ভালো করে রাখো, এই ক্লাস একদম কিছু নেই। রিপিটেড ক্লাস, রিপিটেড ক্লাস বলতে পারো। বলছে হোয়েন দেয়ার ইজ নো আদার কোনো ইনফরমেশনই নেই। কোনো ইনফরমেশনই নেই। দেখো কেস 1 এর অ্যানসার কি বলেছে? বলছে কোন রকমের কোন ইনফরমেশনই নেই। মানে ইনভেস্টমেন্টটা কি হয়েছে, আপ ডাউন কি হয়েছে, কোন ইনফরমেশন নেই। তাহলে কি করতে হবে দেখো। এটা কালকে এরকম একটা পয়েন্ট পেয়েছিলাম। আর যদি অসুবিধা হয় প্রথম পয়েন্টটা কেস 1 বাদ দাও। কেস 1 পরে করো। কেস 2 টা করো। কেস 2 করো, বুঝতে পারবে। কেস 2 টা করো। ভালো করে কেস 2 দিকে আসবে, হ্যাঁ? ১ মিনিট। বলি, হ্যাঁ? কেস 2 টা বলছি আগে, তারপর কেস 1 টা করো। কেস 2 টা কি বলেছে? বলছে when market value of investment 2 lakhs। তার মানে তুমি মানে পার্টনাররা যে মার্কেটে পার্টনাররা ধরো বাইরে কোথাও ইনভেস্ট করেছিল, কোথাও 2 লাখ টাকা ইনভেস্ট করেছিল। ঠিক আছে? 2 লাখ টাকা ইনভেস্ট করেছিল। মার্কেটে দাম কত? আর আরেকটা কথা, এই যে আমি তোমাকে একটা জিনিস বলি। ধরো এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে ফিউচার। এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে ফিউচার। এই যে ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়লো না কমলো কোন দিন করা হয় জানো? এই দিন, এই দিন। আজ যদি আমি এই দিন যদি এই চেঞ্জটা না করি, ফিউচারে কিন্তু রাধা, গৌরী, কবিরের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। যেটা কালকে বললাম, ঝামেলা বেঁধেই যাবে। কেননা ইনভেস্টমেন্ট করা হয়েছিল পাস্টে। ঠিক আছে? এই যে পাস্টে 2 লাখ টাকা ইনভেস্ট করেছিল, এর সেটেলমেন্ট করতে হবে। এই তারিখে সেটেলমেন্ট করতে হবে। যদি তুমি এই তারিখে সেটেলমেন্ট না করো, তাহলে ফিউচারে রাধা, গৌরী, কবিরের মধ্যে মারামারি বেঁধে যাবে। আর মারামারি বেঁধে গেলে কি হবে? ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেউ চায় না ব্যবসা বন্ধ হোক। তাহলে বুঝতে পারলে? তাহলে এর সেটেলমেন্টটা করতে হবে। কোন দিন করব সেটেলমেন্ট? এই দিন সেটেলমেন্টটা করব যেদিন রেশিওটা চেঞ্জ হয়। তো দেখো, যেই দিন রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিন আমাদের যে ইনভেস্ট করা ছিল, সেই ইনভেস্টমেন্টের ভ্যালু কত দাঁড়িয়েছে? বুঝতে পারছো? ধরো, ধরো তুমি শোনো, রাধা, গৌরী, কবির ৩ বন্ধু মিলে বিজনেস করছিল। ওরা ইনভেস্ট করেছিল এক জায়গায় ২ লাখ টাকা। ঠিক আছে? যেদিন রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিন ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন করা হবে। সেই দিন ভ্যালুয়েশন করে দেখা গেল মার্কেটে ওই রাধা, গৌরী, কবির যে বাইরে ইনভেস্ট করেছিল, তার ইনভেস্টমেন্টের ভ্যালু মার্কেটে সেই দিন কত আছে? ওই ২ লাখ টাকাই আছে। তুমি বলো ২ লাখ টাকাই আছে। গল্পটা বুঝতে পারলে? এতক্ষণ ধরে পড়ানোর গল্পটা বুঝতে পারলে তো? ২ লাখ টাকাই আছে। তার মানে আমার কি কোনো লস হয়েছে বলো? লস হয়নি। তুমি ২ লাখ টাকা দিয়ে কিনেছিলে, ২ লাখ টাকা ইনভেস্ট করেছি, ২ লাখ টাকাই আছে, কোনো লস হয়নি। আচ্ছা, তোমার কি কোনো প্রফিট হয়েছে? কোনো প্রফিটও হয়নি, লসও হয়নি, প্রফিটও হয়নি। তাই তো? তাহলে তুমি তো বেফালতু 18,000 টাকা তুমি তো আলাদা করে সই রেখেছিলে। আলাদা করে সই রেখেছিলে। তাহলে যেহেতু রেশিও চেঞ্জ হচ্ছে, সেহেতু এই 18,000 এর ট্রিটমেন্ট করতে হবে। আজ যদি 18,000 ট্রিটমেন্ট না করো, আজ বলতে এই দিন। এটা হচ্ছে টুডে। এই দিন যদি তুমি 18,000 ট্রিটমেন্ট না করো,
তাহলে কিন্তু রাধা, গৌরী, কবিরের মধ্যে ঝামেলা বাঁধতে বাধ্য। স্যার কেন ঝামেলা বাঁধবে বলুন না? কেন ঝামেলা বাঁধবে? ধরো না, এই ৳১৮,০০০ মধ্যে রাধার কত ছিল? ৪ ভাগ। হ্যাঁ কি না? যদি আজ যদি ৳১৮,০০০ ভাগ না করা হয় তাহলে ফিউচারে এই টাকাটা ভাগ হবে। তা ফিউচারে যখন ভাগ হবে তখন রাধা কত পাবে? ২ ভাগ পাবে। তুই ভাবো, তোমার যেখানে ৳৪ পাওয়ার কথা তুমি ৳২ পাবে। তুমি মানবে? তুমি মানবে? তাহলে ঝামেলা হবে কি হবে না? আর ঝামেলা হলে কি হবে? ব্যবসাই তো বন্ধ হয়ে যাবে। আর কেউ চায়? আর দেশের সরকার কি কখনো চায় একটা বিজনেস বন্ধ হোক? কোনদিন চায় না। বিজনেস বন্ধ হলে বিভিন্ন সমস্যা। যারা চাকরি করত তাদের কাজ হারিয়ে ফেলবে। তারপর হচ্ছে দেশের দেশের জিডিপি কমে যাবে। বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হবে। তো কেউ চায় না ব্যবসা বন্ধ হোক। তার মানে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই টুডে তে মানে আজকে এর সেটেলমেন্ট করে ফেলতে হবে। যাতে আজকে এই সেটেলমেন্ট না করে ফিউচারে ঝামেলা হবে সিওর। কি বললাম বোঝা গেল? বলো। তার মানে এই ৳১৮,০০০ সেটেলমেন্ট কি? তাহলে স্যার নরমাল তো। ধরুন না আপনি ইনভেস্ট করেছিলেন ৳২,০০,০০০ আর আজকে যেদিন শেয়ার চেঞ্জ হচ্ছে, রেশিও চেঞ্জ হচ্ছে আ সেই দিন ৳২,০০,০০০ আছে। তাহলে বেফালতু ৳১৮,০০০ তো ক্রিয়েট করা ছিল। তাহলে এই ৳১৮,০০০ কার পাওনা? স্যার রাধা, গৌরী, কবিরের পাওনা। তো ওদেরকে টাকা দিয়ে দাও, ঝামেলা মিটে গেল। বলো হ্যাঁ কি না? বুঝতে পারলে কি পারলে না? তার মানে তুমি যদি দিয়ে দাও, তুমি যদি রাধা, গৌরী, কবিরকে টাকাটা দিয়ে দাও, তাহলে তোমার কি হবে? পার্টনারদের ক্যাপিটাল কি হবে? বাড়বে না কমবে বলো? বলো? বাড়বে। আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কেইট করতে হবে। তাহলে জার্নাল লিখে দেবে, কেইটে লিখবে। আমি লিখে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। কোন চিন্তা নেই। দাঁড়াও আমি জাস্ট বলে নিচ্ছি। তাহলে রাধার ক্যাপিটাল কেইট হবে, গৌরীর ক্যাপিটাল কেইট হবে, কবিরের ক্যাপিটাল কেইট হবে। স্যার টাকা কত হবে? তুমি বলো কত টাকা হবে বলো? কোন রেশিও তে ভাগ হবে? 4:3:2 নাকি 2:3:4? ওল্ড রেশিও তে। চলো এন্ট্রি করো। এবার এন্ট্রি করো আমার সঙ্গে কেস 2 টা করবো আগে। আগে কেস 1 তাহলে ডেবিটটা পরে করছি, হ্যাঁ? পাবে কারা? স্যার রাধা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর পাবে কে? স্যার গৌরী ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর পাবে কে? কবির। লিখো 2 কবির ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? এরা পাবে। স্যার টাকা কত পাবে? তুমি নিজে বলো। তোমার যদি ক্যালকুলেটর থাকে নিয়ে বসো। কোন সমস্যা নেই। ৳১৮,০০০ কে তুমি 4:3:2 তে ভাগ করো। তাহলে কত হচ্ছে জানো? এই দেখো দেখিয়েছি ১৮,০০০ কে 4:3:2 মানে 4:3:2 মানে 4/9 একই না? 3/9 একই না? 2/9 ক্লিয়ার? তাহলে কত হচ্ছে ১৮,০০০ কে 4/9 ১৮ কে ৯ দিয়ে ভাগ করলে ২ হয়। ২ ইন্টু ৪ ৮,০০০ ৮,০০০ ৬,০০০ আর ৪,০০০ ক্লিয়ার হয়ে গেল। বলো ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। বলো এই ৳১৮,০০০ যখন ভাগ হয়ে গেল তাহলে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে কি এটা আর এক্সিস্ট করবে? এটা কি আর থাকবে ব্যালেন্স শিটের লাইবিলিটিতে? তাহলে এটাকে কেটে দেব। আর তুমি জানো অ্যাকাউন্টস এর বেসিক রুল লায়াবিলিটি কে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? ডেবিট লিখে দাও। তাহলে কি লিখবো? শর্টে লিখি, সময় কম। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 18,000 বলো। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? বলো। ক্লিয়ার হয়ে গেল কেস 2। কেস 1 কি বলেছে? এটাই কেস 1 এর অ্যান্সার হবে। এটাই কেস 1 এর অ্যান্সার। কেস 1 বলেছে when there is no other information কোন ইনফরমেশনই নেই তোমার কাছে। তোমার কাছে আজকে মানে তুমি তো ইনভেস্ট করেছো ৳২,০০,০০০ মার্কেটে আজকে ইনভেস্ট ভ্যালু কত তোমার কাছে মানে কোন ইনফরমেশনই নেই। তাহলে কি করবে? তুমি এই ৳১৮,০০০ ডাইরেক্ট ভাগ করে দেবে। কি বললাম? বোঝা গেল? বলো কেস 1 কি বুঝতে পারলে? তুমি নিজে ভাবো। তোমরা ৩ বন্ধু মিলে ব্যবসা করছো। ঠিক আছে? ৳২,০০,০০০ এক জায়গায় ইনভেস্ট করেছিলে। এইবার কোন এক বন্ধু ঝামেলা তৈরি করল। বলল যে না এই রেশিওতে ব্যবসা করব। রেশিও চেঞ্জ হবে। আর রেশিও যেদিন চেঞ্জ হয় সেই দিনই তো এই ৳১৮,০০০ সেটেলমেন্ট করতে হবে। হ্যাঁ কি না? এটা সেটেলমেন্ট করতে হবে। এইবার সেটেলমেন্ট করতে গেলে আমাকে জানতে হবে ওই দিন মার্কেটে ইনভেস্টমেন্ট কত ছিল? মার্কেটে ইনভেস্টমেন্ট ভ্যালু কত ছিল? জানাই নেই, ইনফরমেশনই নেই। তো নেই তো নেই। নেই তো নেই। আমি ডাইরেক্ট ভাগ করে দেব ৳১৮,০০০ তাহলেই মিটে গেল। এই যে এই ৳১৮,০০০ টা 4:3 ভাগ করে দেব। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? নো আদার ইনফরমেশন মানে? আচ্ছা কেস 3 কেস 3 কেস 3 দেখো ইনফরমেশন যদি না থাকে আর যদি মার্কেট ভ্যালু আর কস্ট ভ্যালু যদি সেম হয় অ্যান্সার একই হয়। ঠিক আছে? দাঁড়াও তো ১ মিনিট। টেলিগ্রামে খুব ডিস্টার্ব হচ্ছে। দেখো ৩ নম্বর কেস পড়বে।
তুমি এবার নিশ্চয়ই বুঝতে পারছো ৩ নম্বর কেসটা কি হতে পারে। তোমার ২,০০,০০০ টাকা ইনভেস্ট করা ছিল। কিন্তু যেই দিন রেশিও চেঞ্জ হয়েছে, যেই দিন রেশিও চেঞ্জ হয়, হ্যাঁ? সেই দিন না ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন করা হয়। দেখতে হয় মার্কেটে সেই দিন ইনভেস্টমেন্ট কত ছিল। দেখলাম মার্কেটে সেই দিন ইনভেস্টমেন্ট কত ছিল দেখো 1,91,000 তাই তো? কত হলো? তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়লো না কমলো বলো দেখি তুমি? কি হিসেবে বাড়লো বলো? কমলো তো, কমলো তো। তোমার তো ইনভেস্ট করা ছিল ২,০০,০০০ টাকা। যেই দিন রেশিও চেঞ্জ হচ্ছে, সেই দিন ইনভেস্টমেন্টের ভ্যালু বের করা হলো। ভ্যালু করে দেখা গেল যে ওই দিন মার্কেটে ইনভেস্টমেন্ট হলো ১,০০,০০০ 1,91,000 আছে। তুমি 1,91,000 এর দাম বেশি পাবেই না। তুমি ভাবো না আজকে আমি তোমাকে একটা কথা বলছি। তোমার না একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে। ধরো বাবা ধরো এক জায়গায় মিউচুয়াল ফান্ডে ধরো ১০,০০,০০০ টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে তো? এবার ইচ্ছা হলো কালকে মানডে বলল যে ভাবলো যে না আমি এইটা ওই মিউচুয়াল ফান্ড টাকাটা পুরো তুলে নেব। ১০,০০,০০০ টাকা ইনভেস্ট করা ছিল। দেখা গেল কি কালকে দেখা গেল মিউচুয়াল ফান্ডে ওই ইনভেস্টমেন্ট ভ্যালু তোমার ৯,০০,০০০ হয়ে গেছে। তো তুমি কত পাবে? ১০,০০,০০০ পাবে কখনো? ৯,০০,০০০ ওটাই তো মার্কেট ভ্যালু। ওটাই তো মার্কেট ভ্যালু। তাহলে তোমার ২,০০,০০০ টাকা ইনভেস্ট করা ছিল। ঠিক আছে? তা যেই দিন রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিন ভ্যালুয়েশন করা হয়। ভ্যালু বের করে দেখা গেল যে মার্কেটে ওর দাম 1,91,000 তা তুমি তো 1,91,000 ই পাবে। তাহলে তোমার লস কত হলো বলো? লস কত হলো? 9,000 না ৮ না 9,000 কত লস হচ্ছে? 9,000 9,000 লস হচ্ছে। কিন্তু তুমি জানো তোমার লস হতে পারে? এর জন্য তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলে। কত টাকা? লসে সরিয়ে রেখেছিলে কত টাকা তুমি? লস হতে পারে বলে তুমি টাকা সরিয়েছিলে কত? 18,000 বলো না, বলো আমাকে। তোমার লস হতে পারে বলে তো তুমি টাকাটা সরিয়েছিলে। কত টাকা সরিয়েছিলে? ৳১৮,০০০ সরিয়েছিলে। আর তোমার লস হলো ৳৯,০০০ তাহলে এখন ১৮ র সঙ্গে ৯ কাটাকাটি করো। বোঝা গেল? ১৮ র সাথে ৯ কাটাকাটি করব। ১৮ সরিয়েছিলে, তুমি ৯ সরিয়ে দিলে, ৯ কাটাকাটি করে দিলে, তারপরেও ওই ফান্ডে কত পড়ে আছে? ৯,০০০ পড়ে আছে। এই ৳৯,০০০ টাকাটা কি হবে? এই ৳৯,০০০ টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। সিম্পল ব্যাপার। বলো, বুঝলে কি বুঝলে না? বলো। বুঝেছ তো? কেস ৩ ৳৯,০০০ ভাগ করো। ওই ৳৯,০০০ ভাগ করলে পার্টনাররা পাবে ওই একই রকম ভাবে। শর্টে লিখছি 2 রাধা, 2 গৌরী, 2 গোপ। রেশিও কি হবে? ৳৯,০০০ 4:3:9 4:3:9 কি বলে 2 তাহলে কত হবে? 4,000 3,000 2,000 ক্লিয়ার হলো হ্যাঁ কি না? বলো। তাহলে এই টাকাটা পেয়ে গেলে। তাহলে এই টাকাটা যদি পার্টনাররা পেয়ে যায়, তাহলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে কি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ আর কোন এক্সিস্ট করবে? বলো, বলো। এই ৳১৮,০০০ ছিল ফান্ডে। ফান্ডে ৳১৮,০০০ ছিল। তার মধ্যে ৳৯,০০০ তোমার কাটাকাটি হলো। ৳৯,০০০ কাটাকাটি করলাম। তাহলে বাকি রইল কত? ৯,০০০ ৯,০০০ তো পার্টনাররা ভাগ করে নিল। তাহলে তার ফান্ডে কোন এক্সিস্টই করছে না। তাহলে কি লিখব? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট। কত হবে? ৪ ৩ ৭ ৮ ২ ৯,০০০ ক্লিয়ার হলো? বলো এন্ট্রিটা ক্লিয়ার হলো? এইগুলো কিন্তু পরের চ্যাপ্টারে ডিটেইলস এ আসবে। প্রতিটা অঙ্কেই অ্যাডজাস্টমেন্ট পাবে। ভালো করে বুঝে নাও কিন্তু। তাহলে ক্লিয়ার হলো? এর পরের পয়েন্টটা দেখো। এই কেস 3 শেষ হয়নি আমার। কেস 3 শেষ করিনি আমি এখনো। কেস 3 এর একটা পার্ট করলাম। কি করলাম? ১৮ র মধ্যে ৳৯,০০০ ভাগ করলাম। বাকি তো ৯,০০০ ছিল। বাকি তো তোমার ৳৯,০০০ ছিল। হ্যাঁ কি না বলো না? বাকি যে ৳৯,০০০ সেটা সেটা কাটাকাটি করলাম না? কাটাকাটি করলাম না বলো? কাটাকাটি করলাম না? বলো? কাটাকাটি করলাম না? তার মানে এই কাটাকাটি করলাম তার এন্ট্রি করতে হবে না তোমাকে? এর এন্ট্রি করতে হবে কি হবে না? তুমি মনে, মনে কাটাকাটি করলে তুমি খাতায় দেখাবে না এটা? তাহলে নাম্বার কি করে দেবে? তাহলে, তাহলে দেখো তোমার ইনভেস্টমেন্ট ছিল ২,০০,০০০ হলো ১,৯১,০০০ ইনভেস্টমেন্ট কমলো কত বলো? তুমি নিজেই বললে। ইনভেস্টমেন্ট কমলো কত বলো? 9,000 9,000 ইনভেস্টমেন্ট কমলো কত? 9,000 তো ইনভেস্টমেন্ট অ্যাসেট কে কমাতে গেলে কি করতে হয় বলো না? অ্যাসেট কে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। তাহলে ইনভেস্টমেন্ট করে দাও ক্রেডিট 9,000 ক্রেডিট 9,000 এবার ডেবিট। প্রশ্ন হলো ডেবিট কে হবে? বলতে পারবে? তুমি বলো দেখি। ভুল হলে আমি বোঝাবো। ডিটেইলস এ বোঝাবো বলো। ডেবিট কে হতে পারে? হ্যাঁ, মানে নামটা কি লিখবো এখানে ডেবিটে? এই দেখো আমি বলছি। অসুবিধা হতে পারে। আইএফআর অ্যাকাউন্ট ডেবিট।
আচ্ছা, এটা বুঝতে পারলে কেন আইএফআর হলো? কেন বুঝতে পারলে না? এই দেখো, তোমাকে দেখো বোঝাচ্ছি, দেখো শোনো। এটা হচ্ছে একটা ঘর। এই ঘরটার নাম হচ্ছে আইএফআর। এই ঘটে 18,000 টাকা পড়ে আছে। ঠিক আছে? তুমি 18,000 টাকা সরিয়ে রেখেছিলে। এবার তোমার ইনভেস্টমেন্টে 9,000 টাকা লস হলো। তাহলে এই 18 থেকে তুমি 9 বের করে নিলে। ঠিক আছে? তাহলে তাহলে 9 বের করলে তো। আইএফআর থেকে তো 9 বের করলে। তা আইএফআর থেকে বের করলে মানে আইএফআর বাড়ছে না কমছে? স্যার কমছে। তা আইএফআর তো লায়াবিলিটি। লায়াবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আইএফআর ডেবিট হলো 9,000। এই 9,000 এখান থেকে বের করে কাকে দিলে? ইনভেস্টমেন্টের সঙ্গেই তো তুমি অ্যাডজাস্টমেন্ট করলে। হ্যাঁ কি না? হ্যাঁ, বলো। এই তো এইটাই তো আইএফআর, এই যে আইএফআর। হুম। না, আইএফআর, আরে আইএফআর মানে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, আইএফআর এর ফুল ফর্ম। আইএফআর এর ফুল ফর্ম হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। কালকে যেমন করলাম ওয়ার্কসম্যান কম্পেনিয়ন ফান্ড, সেম জিনিস। দেখো, তুমি দেখো কি বুঝতে পারলেন এখানটায়? নাহলে পরেরটা এগোতে পারবো না আমি। যদি এটা বুঝতে পারো, তুমি পরেরটা ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে পরেরটা। পরেরটা ট্রাই করতে হবে। দেখো, তুমি নিজেও বুঝতে পারবে। তুমি বলো। এবার এই জায়গাগুলো মুছি, তাহলে তোমার বোঝাতে সুবিধা হবে আমার। বলো। তোমার ইনভেস্ট করা ছিল 2,00,000। যেদিন রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিন তুমি ভ্যালুয়েশন করলে ইনভেস্টমেন্ট। মার্কেটে তার দাম দেখাচ্ছে 2,18,000। বলো। ইনভেস্টমেন্ট হলো বেড়ে গেল না কমে গেল? বলো। ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে গেল নাকি কমে গেল? বলো। তোমার ইনভেস্ট করা 1,00,000 না, 1,00,000 না, কোথায় 1,00,000? 1,00,000 নেই। 1,00,000 এর গল্প বাদ দাও। 1,00,000 নেই। আমি কেস 3 করছি, সরি কেস 4 করছি। আমার ইনভেস্ট করা ছিল 2,00,000। যেই দিন রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিন ইনভেস্টমেন্টের ভ্যালু বের করলাম। মার্কেটে ইনভেস্টমেন্টের ভ্যালু সেই দিন খুব বেড়ে গেছে, হিউজ বেড়ে গেছে। 2,18,000 হয়ে গেছে। তার মানে তোমার ইনভেস্টমেন্ট বলেই তো দিলাম। ইনভেস্টমেন্ট করা ছিল 2,00,000, এখন হয়ে গেল 2,18,000। তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু তোমার বেড়ে গেল 18,000 টাকা। তো ইনভেস্টমেন্ট বেড়ে গেলে ইনভেস্টমেন্ট মানে তোমার লাভ হলো না লস হলো? বলো দেখি এটা। লাভ হলো, লাভ হলো। তাহলে খুব সুন্দর কথা বললে, লাভ হলো। একদম ঠিক বলেছো। লাভ হলো। তাহলে তোমার যদি লাভ হয় তুমি বলো, তোমার ইনভেস্টমেন্ট ছিল 2,00,000, তোমার এখন ইনভেস্টমেন্টের ভ্যালু কত টাকা বেড়ে গেল? স্যার আমার ইনভেস্টমেন্টের ভ্যালু 18,000 টাকা বেড়ে গেল। ইনভেস্টমেন্ট অ্যাসেট, অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়? অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়? বলো। কি করতে হয়? ডেবিট। তাহলে লেখো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। লেখো। জার্নাল লিখবে কেস 4। কেস 4। কেস 4 এর জার্নালটা লিখবে। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। একদম কারেক্ট জার্নাল হয়ে আসছে। ঠিক আছে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 18,000। তাহলে এটা কি হয়ে গেল? তোমার লাভ হয়ে গেল। এবার মাথায় রাখবে, যদি লাভ হয় সেটা কোন অ্যাকাউন্টে ফেলবে? লাভ হলে চলে যাবে রিভ্যালুয়েশন। কালকে বলছিলাম না? রিভ্যালুয়েশন। যদি মনে হয় তোমার লাভ হয়েছে সেটা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। আমরা শিখবো এর পরের ক্লাসে রিভ্যালুয়েশন আলোচনা করব। ঠিক আছে? হোয়াট ইস রিভ্যালুয়েশন? আমরা বলবো রিভ্যালুয়েশন। কোন আমি এখন একটা শব্দ করব না রিভ্যালুয়েশন জিনিসটা কি। আমি নেক্সট ক্লাসে রিভ্যালুয়েশন ইন ডিটেইল কনসেপ্ট নিয়ে আসবো। ডিটেইল কনসেপ্ট। ওখানে আরো ডিটেইলস এ বুঝবে। ঠিক আছে তো? তাহলে তুমি বুঝতে পারলে ইনভেস্টমেন্ট এর ভ্যালু বেড়ে গেছে। মানে তোমার 2,00,000 টাকা ইনভেস্ট করা ছিল। যেদিন রেশিও চেঞ্জ হচ্ছে সেদিন ভ্যালু বের করলে, ভ্যালু বের করে দেখলে ইনভেস্টমেন্ট এর ভ্যালু 18 2,18,000 হয়েছে। তোমার লাভ হয়ে গেল। আর আমরা জানি আমাদের অ্যাকাউন্টেন্সির বেসিক রুল কি বলছে? লাভ হলে ক্রেডিট হয়। তাই ক্রেডিটে লিখলাম লাভটা। এখানে রিভ্যালুয়েশন হচ্ছে এক ধরনের লাভ অ্যাকাউন্ট। ঠিক আছে? রিভ্যালুয়েশন হচ্ছে একটা লাভ। আর যদি তোমার রিভ্যালুয়েশন বুঝতে অসুবিধা হয় তুমি মনে করো না এটা পিএল অ্যাকাউন্ট, তাহলে কোন ডাউট নেই। রিভ্যালুয়েশন হচ্ছে এক ধরনের পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে? এক ধরনের পিএল অ্যাকাউন্ট। বাকি ডিটেইলসটা আমি পরের ক্লাসে বলব। ঠিক আছে? রিভ্যালুয়েশন এক ধরনের পিএল অ্যাকাউন্ট। আচ্ছা, বোঝা গেল 18,000 টাকা। নেক্সট, নেক্সট এন্ট্রি বোঝাবো কিন্তু, হ্যাঁ? এন্ট্রি শেষ হয়নি এখন। নেক্সট এন্ট্রি বোঝাবো। আচ্ছা। এই 18,000 টাকাটা কারা সরিয়েছিল বলো? পার্টনাররা। এই 18,000 টাকাটা কারা সরিয়েছিল? পার্টনাররা সরিয়েছিল। এই 18,000 টাকার মধ্যে কোন হাত দেওয়া হয়েছে আমাদের? এই 18,000 টাকায় কখন হাত দেব? যদি লস হয়। যদি লস হয় তখনই হাত দেব। আমার কি লস হয়েছে? লস হয়েছে? তাহলে হাত দেব না। তার মানে এই 18,000 টাকা কি করা উচিত? যাতে ফিউচারে ঝামেলা না বাধে তার জন্য 18,000 টাকাটা কি করা উচিত? ডিভাইড করে দেওয়া উচিত।
ওল্ড রেশিওতে করে দাও, জার্নাল করে দাও। কি লিখবো জার্নালটা বলো? জার্নাল বলো। স্যার লায়াবিলিটি কে আপনি মানে লায়াবিলিটি যে ৳১৮,০০০ আছে আপনি এই টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবেন। তাহলে লায়াবিলিটি কেটে যাবে। লায়াবিলিটি কাটতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে জার্নাল কি করব? IFR অ্যাকাউন্ট ডেবিট 18,000 টাকাটা পার্টনারদের মধ্যে দেবো। টু কি ছিল? রাধা, টু গৌরী, টু কবি। তাহলে কত হচ্ছে? ৮, ৬, ৪ করে দাও। 8,000, 6,000, 4,000 বোঝা গেল? কি এন্ট্রি করলাম বুঝতে পারলে তো? দুটো এন্ট্রি করলাম। একটা লাভ হলো তার এন্ট্রি। দেখো এই যে 18,000 যে লাভ হলো তার এন্ট্রি করলে আর এটার এন্ট্রি করলে। ব্যাস মিটে গেল ঝামেলা। ঠিক আছে তো? বোঝা গেল তো কি বললাম? আরেকটা এন্ট্রি করা যায়, আরেকটা এন্ট্রি করা যায়। বলো না। এই যে ইনভেস্টমেন্ট ৳2,00,000 ছিল, এখন ইনভেস্টমেন্ট হলো 2,18,000 হলো। তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন করে আমার কত টাকা? 18,000 কি হয়েছিল? লাভ হয়েছিল না লস হয়েছিল? প্রফিট না লস হয়েছিল? তাহলে প্রফিটের টাকাটা পার্টনাররা পাবে কি পাবে না বলো দেখি? পাবে। পেলে ওদের ক্যাপিটাল কি হবে? বলো? বাড়বে। ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল বাড়বে। তাহলে জার্নালটা লেখো, নেক্সট জার্নাল লেখো। নেক্সট জার্নাল লেখো, ক্যাপিটাল বাড়বে। বা এখানে না আমার মতে বলে এই এন্ট্রিটা না দেখো আমি তোমাকে করে দিচ্ছি। এরকম করা যেতে পারে। ধরো এই এন্ট্রিটা আমি একটু এরকম করি। একটু ধরো আরেকটা এন্ট্রি করা যেতে পারে এটার জায়গায়। ওই এন্ট্রিটাকে আমি এরকমভাবে লিখছি, এরকম করা যেতে পারে। কি করতে পারি জানো তো? দেখো তোমার দেখো সিম্পল ব্যাপার। এখানে রিভ্যালুয়েশন লিখলাম না। তাহলে কি লিখবো? 2R, 2G, 2K বুঝতে পারলে লাইনটার মানে কি বলতে চাইছি আমি? এই যে ইনভেস্টমেন্ট এর ভ্যালুয়েশন করার পর আমার কত টাকা লাভ হলো? 18,000 এই লাভের টাকাটা আল্টিমেটলি পাবে কে? লাভের টাকাটা পাবে কারা? পার্টনাররাই তো পাবে। পার্টনাররা পেলে তো ক্যাপিটাল বাড়বে। এটা তো করাই যায় একবারে এন্ট্রি। আমি এই এন্ট্রিটা না করে তো ডাইরেক্ট এটা করতেই পারি। আমি এই এন্ট্রিটার জায়গায় ডাইরেক্ট এই এন্ট্রিটা করে দিতে পারি। কারণ এই এন্ট্রিটা যদি করো, তুমি যদি এই এন্ট্রিটা করো তাহলে এর সঙ্গে আরো একটা এন্ট্রি করতে হবে। এই এন্ট্রিটা করলে এর সঙ্গে আরো একটা এন্ট্রি করতে হবে। তা তুমি যদি ওই এন্ট্রি না করে ডাইরেক্ট যদি এটা করে দাও তাহলেও হবে। তাহলে আমার কথাটা বোঝো। আমি দেখাচ্ছি কিন্তু ৮, ৬, ৪ হয় তুমি আমি দেখো আমি এখানে একটু হাইলাইট করেছি, হয় তুমি এই এন্ট্রিটা করবে। এই যে তোমার যে ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেল তার জন্য হয় তুমি এই এন্ট্রি করবে। আদারওয়াইজ কি করতে পারো? দেখো আদারওয়াইজ কি করতে পারো? আদারওয়াইজ কি করতে পারো? দেখো, দেখবে কিন্তু মন দিয়ে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু রাধা, টু গৌরী, টু কবি ৮, ৬, ৪ ভালো করে খেয়াল করে যেটা বোঝাচ্ছি তোমাকে। এবার দেখো এই রিভ্যালুয়েশন ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট যদি বাদ দিয়ে দাও কি করে থাকছে? কি পড়ে আছে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রাধা, টু গৌরী, টু কবির। হ্যাঁ কি না? লেখা আছে তো এটা? আমি এখানে কি করলাম? তাই করেছি? তাহলে বুঝতে পারলে? হয় তুমি এই দুটো এন্ট্রি করবে, এটা করে এটা করবে, আর না হলে কম্বাইন করবে। এই দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে এই দুটোর কম্বাইন। এটা হচ্ছে কম্বাইন্ড। এটা করলাম কম্বাইন্ড। বুঝতে পারলে? নাকি বোঝোনি ব্যাপারটা বলো? মানে তোমরা 11 এ যখন জার্নাল করে যে কম্বাইন্ড জার্নাল শিখতে না? কম্বাইন্ড জার্নাল 11 এ যখন হ্যাঁ, বলো? না, ওরকম না। কম্বাইন জার্নাল করোনি আর। কম্বাইন জার্নাল কি লিখতে? স্যালা দাঁড়াও বলছি। সেলারি অ্যাকাউন্ট ডেবিট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাপ। এটাকে বলতো কম্বাইন জার্নাল। কেউ সেলারি টু ক্যাশ করতো, কেউ ওয়েজেস টু ক্যাশ করতো। আবার কেউ একবারে করতো সেলারি, ওয়েজেস, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বুঝতে পারলে ব্যাপারটা নাকি বোঝোনি? একে বলে কম্বাইন জার্নাল। কম্বাইন জার্নাল কাকে বলে? এটাকে বলে কম্বাইন জার্নাল। তো আমি এটাই তো করলাম, কম্বাইন করলাম। আমি এটাকে কম্বাইন করলাম। এই যে এটা ১ নম্বর এন্ট্রি, এটা ২ নম্বর এন্ট্রি। দুটোকে কম্বাইন করে দিলাম। বুঝতে পারলে ব্যাপারটা?
তোমার যেটা ইজি লাগবে সেটা করো। তোমাদের বইয়ে টি.এস. গোয়াল স্যার উনি এই দুটো করেছে। এটা আর এটা করেছে। আর আমি বললাম তুমি ডাইরেক্ট এটা করতে পারো। কারণ কি? রিভ্যালুয়েশন ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট কেটে যাচ্ছে। যেটা তোমার মন চাইবে সেটা তুমি করতে পারো। বোঝা গেল? কেস 4 বলো। বাড়িতে এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। লাস্ট কেস 5 কি বলছে? when market value of investment 1,73,000 দেখো এই অঙ্কটা এই পয়েন্টটা ভালো দিয়েছে। তাহলে তুমি বলো তোমার ইনভেস্ট করা ছিল কত? এটা বলার চেষ্টা করো। হ্যাঁ, ভাবো। তুমি ভাবো ইনভেস্ট করা ছিল 2 লাখ কিন্তু যেই দিন রেশিও চেঞ্জ হচ্ছে সেদিন ভ্যালুয়েশন করা হয়েছে। সেই দিন ভ্যালু বের করতে গিয়ে দেখা গেল মার্কেটে ইনভেস্টমেন্ট কত আছে? মার্কেট প্রাইস কত? 1,73,000 বলো ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেল না কমে গেল? তাহলে প্রফিট না লস? কত টাকা লস হয়েছে? আমি হেল্প করি তোমাকে। 2 লাখ থেকে 1,73,000 বাদ দিলে 27,000 হয়। কত টাকা লস হলো তোমার? বলো। কত টাকা লস হলো? আরে তুমি বুঝতে পারছো না তো টাইম লাগলে হবে এটা? দেখো 2 লাখ ছিল এখানে আর এখানে 1,73,000 তুমি তো কেস 5 করছো না। তুমি অন্য কিছু দেখবে কেন? তোমার 2 লাখ টাকা ইনভেস্ট করা ছিল। 2 লাখ টাকা ইনভেস্ট করা ছিল। আর মার্কেটে যেদিন রেশিও চেঞ্জ হচ্ছে সেদিন আমাকে দেখতে হবে মার্কেটে ইনভেস্টমেন্ট ভ্যালু কত আছে? মার্কেট আছে 1,73,000 তাহলে কি হলো? ইনভেস্ট ভ্যালু বেড়ে গেল না কমে গেল? স্যার কমে গেল। কমে যাওয়াকে কি বলা হয়? লস। কত টাকা লস হলো বলো? স্যার 27,000 কত টাকা লস হলো বলো? 27,000 লস হলো। এবার 27,000 লস হলো। এবার তোমাকে একটু ভাবতে হবে জার্নাল সম্পর্কে কি হতে পারে? তো ইনভেস্টমেন্ট কমে গেলে ইনভেস্টমেন্ট আগেরটা যখন বেড়ে গেছিল, ইনভেস্টমেন্ট কে বাড়াতে গেলে কি করেছিলাম? ডেবিট করেছিলাম। তো ইনভেস্টমেন্ট কমাতে গেলে কি করব? ক্রেডিট করব। তাহলে ক্রেডিট এ কত লিখব? 27 লেখো। জার্নাল লেখো। বুঝে, বুঝে করবে হ্যাঁ? বুঝে, বুঝে করবে। লেখো টু ইনভেস্টমেন্ট ক্রেডিট এ লিখব কত? 27,000 ক্লিয়ার? বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? ক্লিয়ার হলো 27 টা কেন ক্রেডিট হলো? এবার আমাকে তুমি বলো। বলতে হবে কিন্তু। তোমাকে বলতে হবে। আর বলতে না মানে তোমাকে চেষ্টা করতে হবে বলার। তাহলে আমি বুঝতে পারবো তুমি কতটা বুঝতে পারছো। আচ্ছা, তুমি এই যে ইনভেস্টমেন্টটা ভ্যালু বের করার পর তুমি কি দেখলে? তোমার লাভ হলো না লস হলো? প্রফিট হলো না লস হলো? কত টাকা লস হয়েছে? তুমি কি কোন এই যে ইনভেস্টমেন্ট এর ভ্যালু কমতে পারে, এর জন্য লস হতে পারে, এর জন্য কি তুমি কোন ফান্ড তৈরি করেছিলে? ইনভেস্টমেন্ট লসের জন্য কি কোন ফান্ড তৈরি করেছিলে? ৳১৮,০০০ র ফান্ড তৈরি করেছিলে। কিন্তু তোমার লস কত হলো? তুমি তো ১৮ র ফান্ড তৈরি করলে। তোমার লস কত হয়েছিল? 27 লস হয়েছিল। ভালো, ভালো, ভালো একদম ঠিক। তাহলে তোমার দেখো, তুমি একটা ফান্ড তৈরি করেছিলে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো ফান্ডটা দেখো, ফান্ড। এই ফান্ডটার নাম হচ্ছে আইএফআর। কত টাকার ফান্ড ক্রিয়েট করেছিলে? ৳১৮,০০০ কিন্তু তোমার দরকার কত? ১৮ দরকার না 27 দরকার? তাহলে 27 দরকার তুমি ১৮ নিয়ে নাও। ১৮ নিয়ে নাও। তা ১৮ নিয়ে নিলে এই ফান্ডে কি আর ৳১ থাকবে? বলো, থাকবে ফান্ডে? থাকবে না। তার মানে এটা লায়াবিলিটি, লায়াবিলিটি কে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তো ডেবিটে লিখতে পারি আইএফআর 18,000 বলো বলতে পারি এটা? বলো, বলো রেসপন্স করো, রেসপন্স করো। হ্যাঁ বা না বলো। ৳১৮,০০০ তাহলে শর্ট পড়লো কত? বাকি ৳৯,০০০ এই যে বাকি ৳৯,০০০ শর্ট পড়লো, তাহলে এই টাকাটা এরেঞ্জ করতে তোমাকে কালকে একটা উদাহরণ বলছিলাম না? তুমি ধরো এমবিএ পড়বে বলে বাবা তোমার জন্য ৳১০,০০,০০০ সরিয়ে রেখেছে। ঠিক আছে? কিন্তু তুমি যখন পড়তে যাবে এমবিএ পড়তে তখন দেখলে তোমার খরচা হলো ৳১৫,০০,০০০ আরো তো ৳৫,০০,০০০ শর্ট পড়ছে। তখন কোথা দিয়ে নিতে হবে? টাকাটা ঘর থেকে বের করতে হবে। হ্যাঁ কি না? ঘর থেকে বের করতে এখানেও তাই। তুমি ১৮ সরিয়েছিলে, তোমার লাগলো ৳২৭,০০০ তাহলে বাকি ৳৯,০০০ তোমার ঘর থেকে নিতে হবে। ঘর থেকে নিতে হবে বাকি ৳৯,০০০ তাহলে কোন দিক হবে? ৳৯,০০০ ডেবিটেই বসবে। হ্যাঁ কি না? এবার বলুন স্যার ঘর থেকে টাকা নেবো মানে? ঘর মানে কি? ঘর মানে তোমার প্রফিটের টাকা। ঘর মানে তোমার প্রফিট থেকে টাকা বের করতে হবে। প্রফিট থেকে। কি থেকে টাকা বের করতে হবে বললাম? কোথা থেকে টাকা বের করতে হবে? তুমি এই বছর শোনো, শোনো, তুমি এবছর যত টাকা প্রফিট কামালে তার থেকে টাকাটা বের করো।
তাই এখানে কি লিখবো জানো তো? প্রফিট লেখার জায়গায় লিখতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। বলো, বুঝতে পারলে? বলো, বুঝতে পারলে? বলো, ক্লিয়ার হলো? এই ছিল অঙ্কটা। আমি তোমাকে বলছি, বারবার বলছি, সত্যি বলছি, বিশ্বাস করো, এই অঙ্কটা, এই অঙ্কটা তোমার কোনো পরিশান ফেলবে না। তোমার এর পরের চ্যাপ্টার অ্যাডমিশন, তারপরের চ্যাপ্টার রিটায়ারমেন্ট, ওখানে থাকবেই এন্ট্রি। আর আমি দেখছিলাম, আমি আগের বছর যখন সিবিএসসি বোর্ডের যে স্যাম্পল পেপার গুলো দেখছিলাম, প্রতিটা স্যাম্পল পেপারে হয় এটা আছে, এই কোশ্চেন আছে, আর না হলে আগের দিন কোনটা করালাম, কালকে লাস্ট ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, দুটোর মধ্যে একটা থাকছেই থাকছে কিন্তু। ঠিক আছে, একটা অ্যাডজাস্টমেন্ট থাকছে। সুতরাং ভালো করে বারবার করে দেখো, বারবার করে দেখবে এটা। ঠিক আছে? বারবার করে দেখবে কিন্তু ওখানে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল বলবো না, আমাদের কাছে তো এটা ক্রিটিক্যাল বলবো না। বাট বোঝার কনসেপচুয়াল, কনসেপ্টটা বুঝো। বারবার করে দেখবে। যদি বুঝতে অসুবিধা নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে। তা বুঝতে পারলে? বুঝিয়ে দিলাম কিন্তু ইনভেস্টমেন্টটা। ক্লিয়ার হলো? এবার সাম নাম্বার, মানে তোমাদের বইয়ের ইলাস্ট্রেশন 12। কি বলেছে দেখো। বলছে এটা কিসের অঙ্ক? কিসের অঙ্ক? ও আচ্ছা, 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 বুঝে গেছি। এই দেখো লিখে দিয়েছি। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। 11 এ পড়েছো জানো? ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার একটা উদাহরণ দিতে পারবে? 11 এ পড়েছিলে। মনে আছে? নাকি বলে দাও? মনে না থাকলে তুমি বলে দাও, আমি বলে দিচ্ছি। সময় নষ্ট করো না। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, আমি একটা উদাহরণ দিই। বিরাট কোহলি, আমি একটা এক্সাম্পল দিই জাস্ট, আমার এই এক্সাম্পলটা খুব ভালো লাগে। বিরাট কোহলি ধরো এখন ধরো মার্কেটে কোনো একটা অ্যাড দিচ্ছে। তা বিরাট কোহলি যখন অ্যাড দেয়, ও অ্যাড দেওয়ার জন্য কি ১০-১৫ হাজার টাকা নেয়? বিরাট কোহলি যখন অ্যাড দেয়, ওরা ওরা কত টাকা নেয় জানো তো? বিরাট কোহলি যখন অ্যাড দেয় না, ২ কোটি, ৫ কোটি, ৬ কোটি টাকা এরকম কন্ট্রাক্ট হয়। কোন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট হয়, এরকম বড়, বড় টাকার কন্ট্রাক্ট হয়। ঠিক আছে? ২ কোটি, ৫ কোটি বা ৫ কোটি টাকার কন্ট্রাক্ট হলো। তার মানে ওই অ্যাডটা কি ১ বছরই চলবে? কি মনে হয় তোমার কাছে, কি মনে হয়? বেশ কয়েক বছর ধরে চলবে। ঠিক আছে তো? তার মানে এটাই হচ্ছে অনেকটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এক্সাম্পল। ঠিক আছে তো? সাপোজ আমি একটা ছোট্ট যদি একটা উদাহরণ দিই। ছোট উদাহরণ দিই। এত বড় টাকা আমি বলছি না, ছোট বুঝাচ্ছি। ধরো, আজকে ধরো আমি কোন একটা অ্যাড দিচ্ছি। আমার ধরো কোন একটা বিজনেস আছে, আমি বিজনেসে ৳১০,০০০ অ্যাড দিয়েছি। এবার এই অ্যাডটা বলেছে যে তোমার এই অ্যাডটা না ৫ বছর চলবে। এই অ্যাডটা তোমার ৫ বছর ধরে চলবে। মানে এই বিজ্ঞাপনটা ৫ বছর চলবে। তাহলে প্রতি বছর আমি কত টাকার অ্যাড ইউস করছি? বলো? ৳২,০০০ করে। হ্যাঁ কি না বলো, বলো? তাহলে ১ম বছর ৳২,০০০ ইউস করলাম। ১ম বছর ৳২,০০০ ইউস করলাম। কত টাকা পড়ে রইল? আরো ৳৮,০০০ পড়ে রইল না? পরের বছর আরো ২ ইউস করব। কত পড়লো? ৬,০০০। এইভাবে। এটাকে বলে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা এক ধরনের কি জানো? এটাকে বলা হয় এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফিকটিসিয়াস অ্যাসেটস। ফিকটিসিয়াস অ্যাসেটস এর বেঙ্গলি বলা না জানলেও চলবে। এটা ফিকটিসিয়াস অ্যাসেট। এটা কি বলতো? আমি ফিকটিসিয়াস অ্যাসেটস কে, মানে এর আরেকটা নাম হচ্ছে ফলস অ্যাসেট। কি বললাম? ফলস অ্যাসেট। আরেকটা নাম ঝুটা সম্পত্তি। ঝুটা সম্পত্তি। ঠিক আছে তো? ঝুটা। মানে ফলস অ্যাসেট। দেখো কি লিখেছে? ইট ইস আ রেভিনিউ এক্সপেন্ডিচার benefit of which expected to be or more than one accounting period। যেটা তোমাকে বললাম, আমি একটা অ্যাড দিয়েছি ১০,০০০ টাকার। এই অ্যাডটা কি শুধু এই বছরই চলবে? নাকি স্যার ৫ বছর ধরে চলবে? কি? বললাম তো। তাই লিখে benefit of which is expected to be for more than one accounting period. Deferred revenue expense is written off over the period during which it is likely to benefit the business. It is not really an asset. এটা অ্যাসেট নয়। এটা অ্যাসেট না। এটা অ্যাসেট না। which has realizable value but is a, ঠিক আছে, fictitious assets। deferred revenue expenditure হচ্ছে এক ধরনের fictitious assets। at the time of change in profit sharing ratio, যখন PSR চেঞ্জ হবে তখন deferred revenue expenditure কি করতে হয়? রাইট অফ করতে হয়। রাইট অফ। কি করতে হয়? রাইট অফ করতে হয়। যেদিন তোমার রেশিও চেঞ্জ হবে সেদিন এরকম যদি কোনো খরচা তোমার বিজনেসে থাকে সেটাকে কি করতে হয়? রাইট অফ করতে হয়। রাইট অফ মানে কি স্যার? রাইট অফ মানে কি? মুছে ফেলা, মুছে ফেলা। মুছে ফেলা। কি বললাম? মুছে ফেলা। আচ্ছা, তুমি বলতে পারবে আমাকে এই আইটেমটা ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ব্যালেন্স শিটের কোন দিক থাকবে? অ্যাসেট সাইডে থাকবে নাকি লায়াবিলিটি সাইডে থাকবে বলো দেখি? কেন? একদম ঠিক বলেছো, অ্যাসেটই থাকবে। কেন অ্যাসেট সাইডে থাকবে? কেন? কারণ না, না, না। অ্যাসেট সাইডে থাকবে কারণ এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। এটা এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট, তাই অ্যাসেট সাইডে থাকবে। সিম্পল কোয়েশ্চেন। বোঝো না কেন? সিম্পল কোয়েশ্চেনটা বলো না। আরে তুমি বলো না সিম্পল কেন করলাম?
এটা তো ফিক্টিসিয়াস অ্যাসেট। আর অ্যাসেট তো অ্যাসেট সাইডে থাকে। তাই এটা অ্যাসেট সাইডে থাকে। তাহলে অ্যাসেট সাইডে কোনো আইটেম থাকে, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, এটাকে মুছে ফেলতে হবে, মুছতে হবে। অ্যাসেটকে মুছতে হবে। অ্যাসেটকে কি করব বলো? মুছতে হবে। তা অ্যাসেটকে মুছতে গেলে কি করতে হবে? ডেবিট না ক্রেডিট বলো দেখি? ওকে, অ্যাসেট ক্রেডিট হয়ে গেল। অ্যাসেট ক্রেডিট হয়ে গেল। অ্যাসেট ক্রেডিট হলে দেখো ওরা লিখেছে অ্যাসেটটা ক্রেডিট। দেখো অ্যাসেটটা ক্রেডিট করে দিয়েছে। ঠিক আছে? এবার ডেবিট কে হবে? তুমি ভাবো অ্যাসেট যদি মুছে দাও তাহলে লায়াবিলিটিও মুছতে হবে, হ্যাঁ কি না? কমন সেন্স খাটাও। অ্যাসেট মুছলে লায়াবিলিটিও মুছতে হবে। ঠিক আছে? তাহলে লায়াবিলিটি মানে লায়াবিলিটি কি বুঝবো? ক্যাপিটালটা বুঝবো। কেন বুঝিয়েছিলাম গুডউইল এর কনসেপ্ট বুঝিয়েছিলাম। দেখো অঙ্কটা দেখো। বলছে হরদীপ, সন্দীপ আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 4:1। দুজন মিলে বিজনেস করে রেশিও ছিল 4:1। মন দিয়ে শুনবে। দে ডিসাইডেড টু শেয়ার প্রফিটস ইকুয়ালি। ঝামেলা বেঁধে গেছে? ঝামেলা বেঁধে গেছে এই তারিখে। তো ওরা বলেছে ব্যবসাটাকে আ রেশিও চেঞ্জ করতে হবে এবং ইকুয়ালি হবে। এবার ওদের ব্যালেন্স শিটে এই একটা আইটেম ছিল অ্যাডভার্টাইজিং সাসপেন্স। যার দেখো ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এর একটা এক্সাম্পল হচ্ছে অ্যাডভার্টাইজিং সাসপেন্স। ঠিক আছে? ওর এক্সাম্পল কি বললাম? ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এক্সাম্পল কি? তোমার পরীক্ষায় এমসিকিউ না এসএকিউ ১ নাম্বার কোশ্চেন তোমাদের দিতেই পারে। তোমাদের সিবিএসই বোর্ডে বলতে পারে কি? বলে লেখো একটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার নাম বলো। তুমি কি বলবে তখন অ্যান্সারটা? অ্যাডভার্টাইজিং সাসপেন্স। থিওরি হয়ে গেল কিন্তু। থিওরি হয়ে গেল একটা থিওরি। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যাডভার্টাইজিং সাসপেন্স কত? ৳২০,০০০। এটা কোথায় থাকবে? এটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে থাকবে 20,000। তাহলে এটা কি? স্যার এটা এক ধরনের ফিক্সড অ্যাসেট। তো যেদিন রেশিও চেঞ্জ করা হয় না, এটা কি জানো? আমি তোমাকে বোঝাই একটু ভালো করে বোঝাই। এটা হচ্ছে এক ধরনের লস। এটা হচ্ছে এক ধরনের লস। ঠিক আছে? এটাকে মুছে ফেলতে হবে। এটাকে কি করতে হয়? এই ফিক্টিসিয়াস অ্যাসেট বলো বা লস বলো এটাকে মুছতে হবে। তাহলে অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হবে? স্যার ক্রেডিট করতে হবে। দেখো, দেখো করেছে অ্যাসেটটা ক্রেডিট করেছে। কত? ৳২০,০০০ করেছে? করেছে ৳২০,০০০ ক্রেডিট। ডেবিট কি হবে? তাহলে অ্যাসেটকে কাটতে গেলে তোমার আ ব লায়াবিলিটিও কাটতে হবে। লায়াবিলিটিও কাটতে হবে। লায়াবিলিটিতে কি থাকে? ক্যাপিটাল থাকে। ক্যাপিটাল থাকে। তাহলে এইটা কারা তৈরি করে? পার্টনাররাই তো তৈরি করেছে। এইটা কি? এটা এক ধরনের লস। এটা এক ধরনের লস। বললাম না এটা এক ধরনের লস। তো লস, প্রফিট হলে যদি পার্টনাররা পায়, লস হলেও তো পার্টনারদেরই বিয়ার করতে হবে। কি মনে হয়? তাহলে পার্টনার পাবে না, পার্টনারদের দিতে হবে। লস হলে তো পার্টনারদের দিতে হবে। তাহলে লস যদি হয়, তাহলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? লস হলে ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয় বলো, বলো? ডেবিট হয়ে গিয়েছে। তাহলে কত হলো? ৳২০,০০০ কে 4:1 এ ভাগ করলাম। ১৬,০০০ বোঝা গেল এন্ট্রিটা? বলো। আচ্ছা। কিছু কথা বলেছে যে টি.এস. গেয়াল স্যার বলে দিয়েছে, বলছে এই কথাগুলো মনে রাখতে বলেছে। কি? বলছে রিজার্ভ, accumulated profit and losses are distributed even if the question is silent। কি বলেছে লাইনের মানে? স্যার লাইনের মানে বুঝিনি। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো তোমার পরীক্ষার কোয়েশ্চেন পেপারে রিজার্ভ বলে দিয়েছে। তোমার পরীক্ষার কোয়েশ্চেনে accumulated profit, স্যার accumulated profit মানে কি? আরে যার নাম রিজার্ভ তার নামই মনে করো না। মনে করতে ক্ষতি কোথায়? ঠিক আছে? বা ধরো তোমার কোয়েশ্চেন পেপারে লস বলেছে, লস। কোন রকমের লস। এই ৩ টে। যদি কোয়েশ্চেনে কিছু বলে না দেয়, এটা কি করব? তোমার কোয়েশ্চেন পেপারে লিখেই দেয়নি কি করতে হবে। এইজন্য বলে সাইলেন্ট বলে একটা কথা বলেছে যে সাইলেন্ট। কোয়েশ্চেন পেপারে বলেইনি কি করতে হবে। সেক্ষেত্রে তুমি ভাগ করে দেবে। বোঝা গেল কি বললাম? ধরো আমি তোমাকে বলি, কি বলব? কোথায় বলব? ধরো এখানে ধরো সাপোজ ধরো এটা ধরো ব্যালেন্স শিট। এটা ধরো একটা ব্যালেন্স শিট। ঠিক আছে? এটা ধরো লায়াবিলিটি সাইড, অ্যাসেট সাইড। লায়াবিলিটি সাইড ধরো লেখা আছে রিজার্ভ। ঠিক আছে? রিজার্ভ ধরো একটা টাকা আছে। কিন্তু কোয়েশ্চেন এ বলে দেয়নি এই রিজার্ভটা তোমাকে কি করতে হবে। তুমি কি করবে? সেই টাকাটা ভাগ করবে। এটাই বলেছে। স্যার এটাই বলেছে। বোঝা গেল? আচ্ছা। আর কি accumulated profit এই দিক থাকে। accumulated profit এই দিক থাকে। এটাও কিছু বলেনি তুমি তোমাকে কি করতে হবে। তাহলে কি করবে? এটাও ভাগ করে দেবে। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করছো, স্যার পরীক্ষা হলে কি সত্যি কি এগুলো বলে দেয় না? আমি তোমাকে বলি 99% চান্স থাকবে কোয়েশ্চেন এ বলেই দেবে না। বলেই দেবে না কি করতে হবে। তার মানে তুমি কি করে দেবে বলো? ভাগ করে দেবে। বোঝা গেল? বলো, বোঝা গেল? বলো, বোঝা গেল? লস। ধরো পরীক্ষার হলে তুমি এই দিকে পাবে কি বলতো? এইদিকে কোন লস এই দিক থাকে। লস না অ্যাসেট সাইডে লেখা থাকে। লস অ্যাসেট সাইডে লেখা থাকে। কি বললাম? লস কোন দিক লেখা থাকবে? বলো। লস কোন দিক লেখা থাকবে? বলো। লস কোন দিকে লেখা থাকবে? অ্যাসেট সাইডে। মনে রাখতে হবে। দেখো আমি তোমাকে বলি, আরেকটু ভালো করে বলি। কারণ পরীক্ষায় লস লিখে দেবে না। লসের অন্য একটা নাম আছে। সেই নামটা বলে দেবে। বলে দেবে কি জানো? অ্যাসেট সাইডে লিখবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ব্র্যাকেটে বলবে ডেবিট ব্যালেন্স। বলো। এই কথাটা কিন্তু পরীক্ষার হলে বলে দেবে। এটা বলে দেবে কিন্তু এই কথাটা।
এবং গ্যারান্টি সহকারে এই পয়েন্ট বলতেই পারে এটা। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স। আচ্ছা, আচ্ছা তুমি আমাকে বলো, আমরা যে বিজনেস করি, বিজনেস থেকে আমরা কি এক্সপেক্ট রাখি? প্রফিট না লস? বলো দেখি? প্রফিট। কিন্তু বিজনেস থেকে আমরা কি লস এক্সপেক্ট করি? না। লস এক্সপেক্ট করি না। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। দেখো অ্যাসেট দেখাই যায় না। এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। তাহলে কি বুঝতে পারলাম? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্সটা কি হয়? এটাকে বলা হয় লস। এটা হচ্ছে বিজনেসের লস। আর এটাই হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। তাহলে এটা থাকলে কি করতে হবে? কিছুক্ষণ আগেই তোমাকে বোঝালাম। ফিকটিসিয়াস অ্যাসেট থাকলে কি করতে হবে? এটাকে মুছে ফেলতে হবে বলেছিলাম? ভুলে যাচ্ছ নাকি? এ দেখো, এই তো ছিল ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট যদি থাকে এটাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে। তাই তো মুছে ফেলবো। ওই সেম জিনিস তাই বলেছে এখানে। তাই বলেছে এখানে। বোঝা গেল পয়েন্টটা? এই পয়েন্টটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। তোমার বই আছে, বইয়ের মধ্যে মার্ক করে নাও। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট এটা। নেক্সট কি বলেছে? Workman compensation reserve is a reserve set aside out of profit to meet liability towards workmen if any that may এটা বলেইছি আগে। Investment fluctuation reserve is a reserve set aside out of profit to meet fall in value of investment, that is when market value of investment is lower than the book value। এগুলো সব বলেছি, এগুলো এমন কিছু বলেনি, এমন কিছু কথা বলেনি স্যার। যা বলেছে আমরা সব বলে দিচ্ছি, এগুলো অঙ্কের মধ্যে বলে দিচ্ছি। ঠিক আছে, বাদ দাও। এবার দেখো ১৩ নম্বর অঙ্কটা তোমাকে বলতে হবে। ১৩ নম্বর অঙ্কটা বলো। বলো দেখি তুমি। বলো কি বলেছে? ১৩ নম্বর অঙ্কটাই তোমাকে পড়িয়ে দিচ্ছি, দেখো কি বলেছে। না, ওরা কি বলেছে তুমি পড়িয়ে দিচ্ছি দেখো। আমি কোশ্চেন পড়তে ইচ্ছা করছে না। আমি বলে দিচ্ছি কি বলেছে দেখো। আমি একবারে অ্যান্সারটাই বলে দিচ্ছি। ওরা এই যে এই কথাটা লিখেছে, এই যে এই দেখো এই কথাটা লিখেছে। কত টাকা লিখেছে? 50,000। বুঝতে পারলে কি বলেছে ওরা? ওরা বলেছে এক্স আর ওয়াই দুজন মিলে বিজনেস করছিল। ওদের রেশিও ছিল 3:2। তো ওরা রেশিও চেঞ্জ করতে, রেশিওটা ইকুয়ালি করতে চাও। আর যেদিন রেশিও চেঞ্জ করছে সেই দিন ওদের ব্যালেন্স শিটে একটা ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স 50,000। এইমাত্র তোমাকে বললাম প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স কোন দিক বসে? ব্যালেন্স শিটের অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট সাইড। অ্যাসেটের 50,000 টাকা আছে। এটা কি? এটা এক ধরনের ব্যবসার লস। বললাম না এক ধরনের লস। তাহলে এটা কি করতে হবে? স্যার মুছে ফেলতে হবে। তো অ্যাসেটকে মুছতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। দেখো ক্রেডিটে 50,000 টাকা লেখো। এই দেখো, এই দেখো ক্রেডিট সাইডে 50,000 লিখেছে, ক্রেডিটে 50,000 লিখেছে, ক্রেডিটে 50,000 বলো। ক্রেডিটে 50,000 টাকা। তাহলে এই লস কাদের বিয়ার করতে হয়? পার্টনারদের। তা পার্টনাররা যদি লস বিয়ার করে তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বলো। লসটা যদি পার্টনাররা বিয়ার করে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তার ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এক্স ডেবিট, ওয়াই ডেবিট। স্যার কত টাকা? এই 3:2 তে ভাগ হবে। তার মানে 30/20। তাহলে তুমি দেখতে পারলে, একটা জিনিস দেখতে পারলে, সব তো ওল্ড রেশিওতেই ভাগ হয়। নিউ রেশিওতে কিছু ভাগ হয়েছে? বলো। সব তো ওল্ড রেশিওতেই ভাগ হচ্ছে। ১৪ নম্বর অঙ্কটা দেখো। বলছে এক্স, ওয়াই, জেড ৩ জন পার্টনার মিলে বিজনেস করছে। রেশিও ছিল 5:3:2। They decided to share profit and losses in the ratio 2:3:5। রেশিও চেঞ্জের ডেট বলে দিয়েছে। দেখো জেনারেল রিজার্ভ এইমাত্র তোমাকে বললাম। প্রফিট অ্যান্ড লস, এই যে এই সাইডে প্রফিট অ্যান্ড লস লেখা আছে মানে এটা প্রফিট। এটাকে বলে প্রফিট। ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে দিয়েছে। আর এইদিকে অ্যাডভার্টাইজিং সাসপেন্স বলেছে। এটা জার্নালটা করে দেখাতাম। আমি একটা করে দেখাচ্ছি, হ্যাঁ? বলবো জার্নালটা? তুমি কি পারবে বলতে? কিছু নেই? এখন তুমি বললে, "স্যার আপনি কি এটা শিখিয়েছেন?" হ্যাঁ, এটা পড়েছি। জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ থাকলে পার্টনারদের ভাগ করে দিতে হবে, হ্যাঁ কি না? কি বলেছিলাম? জেনারেল রিজার্ভের টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে। মনে পড়ছে নাকি? তাহলে লেখো, ১ম জার্নাল লিখবো। আমার সঙ্গে লেখো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 75,000 পার্টনাররা পাবে এক্স, ওয়াই, জেড। লিখো থ্রু এক্স, থ্রু ওয়াই, থ্রু জেড। রেশিও কি ছিল? 5:3:2।
5/10, 3/10, 2/10 পরে আচ্ছা করেই দিই 75,000 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে 37,500 22,500 15,000 ক্লিয়ার হয়ে গেল প্রথমটা। তারপর কি ছিল বলো? জেনারেল রিজার্ভ পয়েন্ট হলো। তারপর কি ছিল? নেক্সট প্রফিট কি ছিল? প্রফিট অ্যান্ড লস। এটাও এক ধরনের প্রফিট বললাম তো। তাহলে এই প্রফিটটাও পার্টনারদের ভাগ করতে হবে। তাহলে প্রফিটটা যদি ভাগ করা হয় তাহলে পার্টনাররা পাবে। পার্টনাররা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট লেখো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। টু এক্স টু ওয়াই জেড। তাহলে কত ছিল? 37,500 5/10, 3/10, 2/10 37,500 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে? 18,750 3 তে হচ্ছে 11,250 2 তে হচ্ছে 7,500 হয়ে গেল। আর কি ছিল? আরেকটা ছিল দেখো ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। আমরা কালকে করিয়েছিলাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, কিন্তু এখানে বলেছে ওয়ার্কাররা কোনো ক্লেম করেছে? ওয়ার্কাররা এসে বলেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? বলেছে কিছু? কোথাও লেখা আছে ওয়ার্কাররা ক্লেম করেছে? তার মানে কি পুরো টাকাটাই এই এই পারপাসে যে টাকাটা সরানো ছিল এই টাকাটা পার্টনাররা ভাগ করে নেবে, হ্যাঁ কি না? ভাগ করে দাও। লেখো WCR অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 12,500 টু এক্স টু ওয়াই টু জেড। রেশিও করো 5:3:2 6250 3750 2500। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল ওটা। অঙ্ক শেষ হয়নি, আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে। এবার দেখো অ্যাসেট সাইডে কি লেখা ছিল? আগেই করেছি অ্যাডভার্টাইজিং সাসপেন্স। এটা কি ব্যবসার এক ধরনের? বলেছিলাম লস বলেছিলাম তো। অ্যাডভার্টাইজিং সাসপেন্স হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। এটা থাকলে মুছে ফেলতে হবে, মুছতে হবে। তার মানে অ্যাসেটকে মুছতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। লেখো জার্নাল লিখবো এক্স অ্যাকাউন্ট ডেবিট, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট, জেড অ্যাকাউন্ট ডেবিট। টু কি লিখবো? টু লিখবো অ্যাডভার্টাইজিং সাসপেন্স। কত টাকা? 50,000 5:3 শুরুতে ভাগ করলে কত হবে? 25,000, 15,000 আর 10,000। 5/10, 3/10 আর 2/10। ক্লিয়ার? বলো অঙ্কটা পুরো ক্লিয়ার করলে? নেক্সট দেখো 15 নম্বর। দেখো সিবিএসসি বোর্ডে এসেছিল এবারে। দেখো এই অঙ্কটা দেখো সিবিএসসি বোর্ডে 2020-তে এসেছিল। তো দেখো কি দিয়েছে অঙ্কটা? সমীক্ষা, অ্যাশ আর দিব্যা were partners in a firm sharing profit and loss in the ratio of 5:3:2. Ratio change হচ্ছে 1:4:19. They decided to share future profit and losses in the ratio of 2:5:3. Their balance sheet দেখো আমি তোমাকে না ছোট করে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ওরা লিখে দিয়েছে তো অ্যাসেট সাইড, এদিকে লাইবিলিটি সাইড। অ্যাসেটে কি আছে? বলছে ডেবিট ব্যালেন্স অফ পিএল। তার এখানে পিএল লেখা আছে কত? 50,000 টাকা। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কোন দিক থাকে? এই দিক থাকে। কত টাকা? 40,000। বুঝতে পারলে এই দিক কেন থাকলো? কিছুক্ষণ আগে করালাম তো তোমাকে কিছুক্ষণ আগে করালাম না ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ? ওটা এদিক থাকে। হ্যাঁ। আর কি বলেছে? ফর দিস পারপাস ইট ওয়াজ এগ্রিড দ্যাট গুডউইল অফ দ্য ফার্ম 3,00,000 টাকা। গুডউইলটা পরে করবো। গুডউইল এন্ট্রিও জানো তুমি, টেবিল এন্ট্রি করতে হয় গুডউইল। কি জানো তো টেবিল এন্ট্রি? গুডউইলের 3,00,000 টাকা টেবিল এন্ট্রি করতে হয়। টেবিল এন্ট্রি করে দেবো 3,00,000 টাকা। আর ইনভেস্টমেন্ট কত বলেছে? ইনভেস্টমেন্ট বুক ভ্যালু ছিল 4,00,000, যার ভ্যালু হয়েছে 4,80,000। তাহলে এখানে ছিল ইনভেস্টমেন্ট কত? বলো ইনভেস্টমেন্ট ছিল কত? স্যার ইনভেস্টমেন্ট ছিল 5,00,000। এই বলেছে। কি সুন্দর অঙ্ক দিয়েছে, হেভি সোজা। দেখো আগের পার্ট গুলো ক্লিয়ার থাকলে এই অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, দেখো তোমাকে বোঝাচ্ছি।
তুমি বলতে পারবে একটা এন্ট্রি বলো, পিএলটা বলো, পিএলটা বলতে পারবে? এইমাত্র শেখালাম। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস আছে। এটাকে কি বলা হয়? ফিকটিসিয়াস অ্যাসেটস, হ্যাঁ কি না? এটাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে, হ্যাঁ কি না? বলো। তাহলে পিএল ক্রেডিট আর ডেবিটে কি হবে? সমীক্ষা, অ্যাশ আর দেবিয়া লেখো। জার্নাল লেখো। ভালো অঙ্ক সিবিএসসি বোর্ডে এসেছিল। লেখো। আমি এস লিখলাম, সমীক্ষা পুরো কথাটা লিখলাম। অ্যাকাউন্ট ডেবিট, অ্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর দিভিয়া অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে? টু প্রফিট অ্যান্ড লস। বলো এই এন্ট্রিটা কি ডাউট আছে? তাহলে আমি আর কোনো ডিটেলসে বলবো। 50,000 কোন রেশিও ভাগ করতে হয়? সবই ওল্ড রেশিওতে হয়। তুমি শিখে গেছো এতক্ষণ ধরে করতে, করতে পুরো মাথায় ঢুকেই গেছে যে নিউ রেশিওর কোনো গল্পই নাই। পুরোটাই ওল্ড রেশিওতে ভাগ হয়। 5:3:2, 5/10, 3/10, 2/10 মানে 5,000 into 5, 25,000, 15,000 আর কত ছিল এটা? 10,000 হয়ে গেল এটা। এবার ইনভেস্টমেন্ট দেখো, তোমার ইনভেস্ট ছিল কত? দেখো ইনভেস্টমেন্ট 5,00,000 টাকা ইনভেস্ট করা ছিল। কিন্তু যেদিন রেশিও চেঞ্জ হচ্ছে সেদিন মার্কেটে তোমার ইনভেস্টমেন্ট বলছে কত? 4,80,000। তাহলে বলো ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়লো না কমলো? বলো বলো, সময় নষ্ট করো না। না কি করে বললে তুমি? বাড়ছে? কমছে তো। এই দেখো, এই দেখো, ইনভেস্টমেন্টের বুক ভ্যালু মানে ব্যালেন্সে যেটা থাকে বুক ভ্যালু বলে। বইতে আছে 5,00,000 টাকা আছে। তো যেদিন রেশিও চেঞ্জ হয়েছে সেদিন আমরা ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন করব। মার্কেটে ওর দাম বলেছে কত? 4,80,000। তাহলে ইনভেস্টমেন্ট কি হয়েছে? কমে গেছে। ইনভেস্টমেন্ট কত টাকা কমে? 20,000 টাকা কমে গেছে। তাই ইনভেস্টমেন্ট অ্যাসেট কে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয় 20,000 টাকা। তো লেখো ক্রেডিট দিকে লেখো, ক্রেডিট দিকে লেখো, এর পরের এন্টার লেখো, ক্রেডিটে লেখো 20,000, ক্রেডিট দিকে লেখো টু ইনভেস্টমেন্ট 20,000 হয়ে গেল। এইবার 20,000 হলো। এবার যে আমার 20,000 যে শর্ট পড়লো, আমার তো লস হয়েছিল। লস হলে কোথা থেকে টাকা বের করতে হয়? ফ্লাকচুয়েশন ফান্ড থেকে। এতক্ষণ ধরে এটাই শিখিয়েছি। এতক্ষণ ধরে তোমাকে এটাই শিখিয়েছি। আমি ফ্লাকচুয়েশন ফান্ড কেন ক্রিয়েট করি? যদি ইনভেস্টমেন্টে লস হয় তখনই আমাকে এই ফান্ডটা ইউজ করতে হবে। তো এই ফান্ডে কত টাকা ছিল? 20,000 টাকা ছিল ফান্ডে। 20,000 টাকা ছিল। 20,000 টাকা কই? 40,000 টাকা ছিল। তুমি 40,000 টাকা ছিল। তুমি তো 20,000 টাকা নিতেই পারবে এখান থেকে। এই যে বলো রেসপন্স করো। তোমার ফান্ডে ছিল 40,000, তোমার দরকার কত? 20, তুমি 20,000 নিতেই পারবে। হ্যাঁ স্যার নিতে পারবে। তাহলে ফান্ডের থেকে 20,000 নিয়ে নাও। ফান্ডের ভ্যালু বাড়বে না কমবে? তাহলে কি লিখবো? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 20,000 হয়ে গেল। বলো ক্লিয়ার? লাস্ট পয়েন্ট করবো, লাস্ট পয়েন্ট করবো, হ্যাঁ লাস্ট মানে এবার দেখো, তাহলে ফান্ডে ছিল কত বলো দেখি? তুমি বলো ফান্ডে কত টাকা ছিল? এই দেখো দেখে বলো ফান্ডে কত টাকা ছিল? হ্যাঁ হ্যাঁ আইএফএ 40 ছিল। তুমি তার মধ্যে 20 নিয়ে নিয়েছো। আছে কত ফান্ডে আর? 20। এই 20,000 টাকা পার্টনাররা ভাগ করে নেবে। হ্যাঁ কি না? পার্টনাররা ভাগ করে নেবে। নাহলে ঝামেলা বাঁধবে। তাহলে কি হবে? জার্নালটা লেখো। আইএফএফ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টু পার্টনারদের নাম কি ছিল? সমীক্ষা, অ্যাশ আর কি? দিভিয়া। 5:3 তে ভাগ করে দাও। কত হচ্ছে দেখো? 10,000, 6,000, 4,000। ক্লিয়ার হয়েছে? এবার টেবিল এন্ট্রি করবো গুডউইল এর। ব্যাস শেষ অঙ্ক। সমীক্ষা, অ্যাশ আর দিভিয়া। কি লিখতাম? ওল্ড পার্টনার। এই যে তোমাকে যা যা শেখালাম লাস্ট 2-3 দিনে যা যা শেখালাম, এই অঙ্কগুলো বাড়িতে একবার প্র্যাকটিস করো। নাহলে সমস্যা হবে কিন্তু। বারবার বলছি। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। আমাদের ওল্ড রেশিও কত ছিল বলো? 5:3:2,
হ্যাঁ কি না? গুডউইল এর অ্যামাউন্ট কত ছিল বলো? গুডউইল 3 লাখ। 3 লাখ কে 5:3:2 তে ভাগ করো। 3 লাখ ডিভাইড বাই 10 ইনটু 5 কত হচ্ছে? 1,50,000। 3 তে কত হচ্ছে? 90,000। 2 তে কত হচ্ছে? 60,000। হয়ে গেল। নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ পার্টনার ইন নিউ রেশিও। বলো নিউ রেশিও কত ছিল অঙ্কে? 2:5:3 তাই তো? করো। 3 লাখ ডিভাইডেড বাই 2 আর 5 7 আর 3 10। 2 তে হচ্ছে 60,000। 5 এ হচ্ছে 1,50,000। 3 তে হচ্ছে 90,000। বলো এত পারবেই করতে। তোমার 1.5 লাখ পাওয়ার কথা, তুমি ফিউচারে 60 পাবে। তাহলে যেহেতু তুমি ফিউচারে 60,000 টাকা পাবে, ফিউচারে তোমার 90,000 টাকা কম পাবে। আজকে তোমাকে 90,000 টাকা দিয়ে দিই প্লাস 90,000। এর পাওয়ার কথা 90, কিন্তু এ ফিউচারে পাবে 1,50,000। তাহলে ও ফিউচারে 60 বেশি হবে, আজকে ওর থেকে 60 নিয়ে নাও। ডির পাওয়ার কথা 60, ও ফিউচারে 90 হবে, তাহলে আজকে ওর থেকে 30,000 টাকা নিয়ে নাও। হয়ে গেল। জার্নাল কি হবে? যে মাইনাস হয় তাকে ডেবিট করি, আমরা শিখিয়েছিলাম। এ অ্যাকাউন্ট ডেবিট। দেখো এ অ্যাকাউন্ট ডেবিট 60,000। বি অ্যাকাউন্ট ডেবিট 30,000 টু এস অ্যাকাউন্ট 90,000। ক্লিয়ার? অঙ্কটা শেষ হয়ে গেল। বোঝা গেল তো? 15 অব্দি করিয়ে দিলাম কিন্তু। পরের দিন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এর এন্ট্রি হবে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট। এবার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি শিখতে হবে পরের দিন। হ্যাঁ বলো। না, এটা এটা হচ্ছে কি বলতো, অ্যাডজাস্টমেন্ট কাকে বলে জানো? তোমাকে বলছি, আমি তোকে বলি। এই যে এখন যে অঙ্কটা করলে না, এখন যে অঙ্কটা করলে কতগুলো জার্নাল হলো বলো? কটা জার্নাল করলে? তুমি বলো এখন যে অঙ্কটা করলে। ধরো এখান দিয়ে আরম্ভ হয়েছে। দাঁড়াও কটা করলাম? ইনভেস্টমেন্ট করলাম, প্রফিট অ্যান্ড লস করলাম, অ্যাডভার্টাইজিং সাসপেন্স করলাম। আর কেউ ছিল? হুম। ওটাই বলছি, এখন করলাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস করলাম। হ্যাঁ, এই যে এখান থেকে ধরো, এখান থেকে অঙ্কটা এখান থেকে আরম্ভ হয়েছে। এখান থেকে একটা জার্নাল, দুটো জার্নাল, তিনটে জার্নাল, ঠিক আছে? তারপর 4টে জার্নাল করলে তো। এর পরের দিন যেটা শিখবো, এই কোশ্চেনটাই তোমাকে দিয়ে দেবে। বলবে তুমি একটা জার্নালের মাধ্যমে দেখাও। বুঝতে পারলে? 4টেটাই একটা জার্নালে দেখাতে হবে। কি বললাম বুঝতে পারলে? ওটাকে বলা হয়, ওটাকে বলে সিঙ্গেল জার্নাল। তুমি এখন যে অঙ্কটা করলে, তুমি 4টে জার্নাল হলো। কিন্তু পরের দিন যেটা করব, ওই 4টে জার্নালকেই একটা জার্নালে করতে হবে। ওটাকে বলে সিঙ্গেল জার্নাল। ঠিক আছে তো? ওটা পরের ক্লাসে শিখবো। ঠিক আছে তো? মানে আগে তুমি দেখো অনেকটা পার্ট শিখে ফেললো তুমি। অনেকটা পার্ট শিখে ফেললে। যতটা পার্ট শিখলে তোমাকে কিন্তু বাড়িতে এইগুলো পুরো সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু হবে না তো। এইগুলো প্র্যাকটিস করতে হবে ভালো করে। কি বললাম বুঝতে পারছো তো? রেডি করো এগুলো। রেডি করে ফেলো। নেক্সট আমি আমাকে মেসেজ করো, আমি বলে দেবো। নেক্সট ডে।